আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে এবং আফজাল রিসার্চ টিমের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই আমাদের ইউটিউবের ধারাবাহিক লেকচারগুলো থেকে দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। আমরা অর্গানন অফ মেডিসিনের প্রত্যেকটা অ্যাফোরিজম নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাফোরিজম ১১ পর্যন্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে আমরা অর্গানন অফ মেডিসিনের ১১ নম্বর অ্যাফোরিজমের পাদটীকার আলোচনা করব। নিয়মিতভাবেই আলোচনা করছেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাই। তো আজকেও উনি আলোচনা শুরু করবেন। তো প্রত্যেকের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন বা হোমিওপ্যাথির শিক্ষার্থী আছেন, আপনারা আমাদের এই আলোচনাগুলো কেমন লাগছে, কিরকম আপনারা আমাদের আলোচনা চাচ্ছেন, বা যদি কোনো মন্তব্য পরামর্শ থাকে আমাদের লেকচারের কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস গুলো করবেন আশা করি। তো ভূমিকায় কথা খুব বেশি না বাড়িয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলামকে। আফজালুল ইসলাম ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার আলোচনা শুরু করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা উপস্থাপকের ভূমিকা থেকেই বুঝতে পারলাম আজকের আলোচনায় অর্গানন অফ মেডিসিন অ্যাফোরিজম 11 11 সূত্র 11 অনুচ্ছেদ এর একটি ভাইটাল ফুটনোট আছে। এই ফুটনোট থেকে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। ফুটনোট 11 অ্যাফোরিজমের যে পয়েন্ট যেখান থেকে ফুটনোটের সূত্রপাত, সেটা হচ্ছে 11 অ্যাফোরিজমের একটা অংশে বলা হয়েছে মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমে শুধু জীবন রাজ্যে সর্বত্র বিরাজমান এই স্বপ্রতিপালিত আত্মাসদৃশ প্রাণবল প্রাণসূত্র শত্রুভাবাপন্ন রোগ ঘটকের গতিময় প্রভাবের দ্বারা বেসুরিল হয়। বাংলা অনুবাদে এরকম করা হয়েছে ডাক্তার অধ্যাপক বদরুল আলম স্যার ওনার অর্গানন অফ মেডিসিনের অনুবাদে। এখানে মূলত যে বিষয়টা বলা হয়েছে, মানুষ অসুস্থ হওয়ার পরে আত্মা সদৃশ বা স্পিরিট লাইক, বাংলা অনুবাদের চেয়ে ইংলিশটা বোধহয় এখানে আরো বেশি সহজে বোধগম্য হয়। স্পিরিট লাইক আত্মা সদৃশ জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স, অথবা যাকে ভাইটাল প্রিন্সিপালস বলা হয়েছে, মৌলিক নীতির যে রাজ্য, সেখানে রোগ ঘটকের একটা আক্রমণ ঘটে। তবে এই আক্রমণটা হচ্ছে ডাইনামিক আক্রমণ, গতিময় প্রভাব। এই গতিময় প্রভাবটা কি, ডাইনামিক ইনফ্লুয়েন্স বিষয়টা কি, ডাইনামিক অ্যাকশন কি, এই বিষয়টা বোঝানোর জন্যই পাদটীকার অবতারণা হয়েছে। আমরা জানি যে কমপ্লিট অর্গানন অফ মেডিসিনের মধ্যে সবচেয়ে বড় যে পাদটীকা, সেই পাদটীকা হচ্ছে 11 নম্বর অ্যাফোরিজমের এই পাদটীকা। যদি বলা হয় এই কমপ্লিট অর্গানন অফ মেডিসিন অথবা সম্পূর্ণ হোমিওপ্যাথিক ফিলোসফি এর ভিতরে সবচেয়ে কঠিন পাদটীকা কোনটা, তাহলেও উত্তর আমার অবজারভেশনে, আমার অনুধাবনে এটাই আসবে যে 11 নম্বর অ্যাফোরিজমের এই পাদটীকাটাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে বেশি বড়। এবং যদি বলা হয় যে একটা পাদটীকার ভিতরে কমপ্লিট একটা
অর্গান অফ মেডিসিনের একটা পাদুটিকা থেকে জাস্ট একটা পাদুটিকা পড়ব, একটা পাদুটিকার ভিতরে হোমিওপ্যাথির কমপ্লিট একটা কমন সেন্স বা বেসিক সেন্স আমি পেয়ে যাব। হোমিওপ্যাথিক মেডিসিন কি, রোগ কি, রোগের মেকানিজম কি, ঔষধ কি, ঔষধের কাজের মেকানিজম কি, তাহলে বলতে হবে যে এই পাদুটিকাটাই এখানে প্রধান ভূমিকা রাখবে। যে একটা অ্যাফোরিজমের একটা পাদুটিকা পড়ব, কমপ্লিট সেন্স পেয়ে যাব, তাহলে এই পাদুটিকাটাকে আমরা চিহ্নিত করতে হবে। তাহলে বোঝা যায় যে আসলে এই অ্যাফোরিজমটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এর পাদুটিকা কত বেশি গুরুত্বপূর্ণ, এর পাদুটিকা কতটা জরুরি আমাদের প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের বোঝার জন্য। এর কোনো বিকল্প অন্য আরেকটা পাদুটিকা আমি খুঁজে পাই না। তো যাই হোক, আজকে আমরা এই পাদুটিকার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি কয়েকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা নিয়ে আসব। কমপ্লিট পাদুটিকাটা আমি পড়ছি না, পাদুটিকা যেহেতু অনেক বড়, আপনারা অবশ্যই আপনাদের আহ, বই থেকে পড়ে নেবেন, ইংরেজি এবং বাংলা, ইংরেজি ট্রান্সলেশন এবং বাংলা অনুবাদ পড়ে নেবেন, এবং পাশাপাশি আমার আলোচনার সমন্বয় করে নিলে হয়তো সুবিধা হবে। এই পাদটিকা থেকে আমরা যে কয়েকটা পয়েন্ট বুঝতে পারি, বের করতে পারি বা শিখতে পারি, সেগুলোর দিকে আমি যাচ্ছি। একটা হচ্ছে ডাইনামিক ইনফ্লুয়েন্স অ্যান্ড ডাইনামিক পাওয়ার refer to the effects and capacities of hidden energies or forces. ডাইনামিক পাওয়ার বা ডাইনামিক এজেন্ট আসলে কি, সেই প্রশ্ন থেকে তো আসছে। তো এটা হচ্ছে প্রধানত আমরা বলতে পারি যে ডাইনামিক পাওয়ার বা ডাইনামিক ইনফ্লুয়েন্স হচ্ছে এমন একটা বিষয়কে বোঝায়, এমন একটা অস্তিত্বকে বোঝায় যা আছে, যার অবস্থান আছে, কিন্তু তা অদৃশ্য, তা গোপন, এবং এটা ডাইনামিক ইফেক্ট মানে হচ্ছে একটা গতিময়, অদৃশ্য, আনটাচেবল একটা এনার্জি। প্রথম মানে সহজ সরল ভাবে যদি এটাকে একটা পয়েন্ট আউট করি, ডাইনামিক ইফেক্ট আসলে কি, টোটাল অ্যাফোরিজমটা আমরা বুঝতে চাইলে এই পয়েন্টটা এখানে খুব বোঝাটা জরুরি। তাহলে আমরা বলবো যে ডাইনামিক ইফেক্ট হচ্ছে এমন একটা বিষয় যে এটা একটা এনার্জির অস্তিত্ব, শক্তির অস্তিত্ব, একটা ইনফ্লুয়েন্স, একটা অ্যাকশন, যার বাহ্যিক বাহ্যিক বাহ্যত কোনো মেটেরিয়াল ব্যাপার নাও থাকতে পারে বা থাকবে না, কিন্তু হিডেন, আনটাচেবল একটা অস্তিত্ব থাকবে এবং এনার্জেটিক ওয়েতে কাজ করবে। 11 নম্বর অ্যাফোরিজমের এই পাদুটিকার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, আমরা 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। এখানে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান ডাইনামিক ইফেক্ট বোঝানোর জন্য, গতিময় প্রভাব বা গতিময় বল বোঝানোর জন্য উদাহরণ নিয়ে এসেছেন গ্র্যাভিটেশনাল ফোর্সের। এই গ্র্যাভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি, হোমিওপ্যাথিক ঔষধ বোঝার জন্য, হোমিওপ্যাথিক রোগ বোঝার জন্য এটার সাথে এটার কানেকশনটা কি? আমরা এই পাদুটিকায় দেখি যে আপনার পৃথিবীতে যে জোয়ার ভাটা ঘটে, কি বলে, পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ ঘটে, চাঁদের সাথে পৃথিবীর আকর্ষণের ফলে, অ্যাট্রাকশনের ফলে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ইনফ্লুয়েন্সের ফলে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ফিজিক্সের সূত্র অনুসারে যে জোয়ার ঘটে, যে জোয়ার ভাটা ঘটে, পৃথিবী এবং চাঁদের এই পারস্পরিক ইন্টার কানেকশন, ইন্টার ইনফ্লুয়েন্স, জোয়ার ভাটার জন্য যেই প্রভাবক হিসেবে কাজ করে, এই টোটাল ব্যাপারটাই কিন্তু আসলে অদৃশ্য, আনটাচড। পৃথিবী এবং চাঁদ একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগছে না, টাচড হচ্ছে না, কিন্তু একটার উপর আরেকটার যে প্রভাব, ইন্টার কানেকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স,
সেখান থেকে যে মেকানিজম তৈরি হচ্ছে, যে মেকানিজমে কাজ করছে, এই ব্যাপারটা যেমন মহাসত্য, এই ব্যাপারটা যেমন আমরা অস্বীকার করতে পারি না, এই ব্যাপারটা যেমন অদৃশ্যভাবে কাজ করে কিন্তু আছে, সত্যভাবে আছে, ঠিক একইভাবে হোমিওপ্যাথিক ঔষধগুলো ডাইনামিক এবং এনার্জেটিক ওয়েতে রোগীর সাথে বা নির্দিষ্ট পার্সনের সাথে অ্যাকশন করে, এবং মেকানিজমটা এখানে এরকম অদৃশ্য, আনটাচেবল একটা মেকানিজম ঘটে। ব্যাপারটা খুব আশ্চর্য লাগলেও এটাই সত্য যে হোমিওপ্যাথি বোঝার জন্য স্যামুয়েল হ্যানিম্যান এমন একটা উদাহরণ দিয়েছেন, যে উদাহরণটা বাহ্যত আমাদের কাছে মনে হয় যে হোমিওপ্যাথির সাথে এটার কোনো কানেকশনই নাই। পিওর হোমিওপ্যাথি না বোঝার কারণে আজকাল আমরা ডাইনামিক হোমিওপ্যাথিক মেডিসিন, ডাইনামিক হোমিওপ্যাথি বা ডাইনামিক ভাইটাল ফোর্স, এনার্জেটিক মেডিসিন, এই ব্যাপারগুলোর সেন্স কিন্তু নিতে পারছি না। যার কারণে দেখা যায় কি আমরা ঔষধের পরিমাণ বেশি দিচ্ছি, ক্রুড মেডিসিন খাওয়াচ্ছি, আমরা মনে করে নিচ্ছি ঔষধ যত বেশি করে দিব তত বেশি সুবিধা হবে, কিন্তু ঔষধের সেন্সটা হচ্ছে এটা যে ঔষধটা আসলে কাজ করে ডাইনামিক ওয়েতে, এবং ঔষধটা কাজ করে জাস্ট এনার্জেটিক একটা মেকানিজম ধরে, মেটেরিয়াল মেকানিজম ধরে না। মানে পিওর হোমিওপ্যাথিক প্র্যাকটিসটা যখন করবো, এখানে কোনো বস্তুগত ঔষধকে ইঙ্গিত করে এই কথা বলা হয় নাই, কেমিক্যাল সাবস্টেন্সকে ইঙ্গিত করে এই কথা বলা হয় নাই, মেটেরিয়াল ক্রুড মেডিসিনকে ইন্ডিকেট করে এই কথা বলা হয় নাই, বরং এই উদাহরণটা নিয়ে আসা হয়েছে, বা ডাইনামিক ইফেক্ট বা রোগের ডাইনামিক কজ, রোগ সৃষ্টির যে ভাইটাল কারণ, মৌলিক কারণ, ফান্ডামেন্টাল কারণ, পিওর কনসেপ্ট থেকে রোগটাকে বোঝার যে জায়গাটা, সে জায়গাটা হচ্ছে ডাইনামিক। এবং রোগটা যখন সৃষ্টি হয় সেখানে জীবাণুর আক্রমণ, কেমিক্যাল ডিস্টারবেন্স, বা হচ্ছে আমাদের বডির বায়োকেমিক্যাল যে ডিসঅর্ডার তৈরি হয়, বায়োলজিক্যাল যে ডিসঅর্ডার তৈরি হয়, আমাদের প্যাথোলজিক্যাল যেই ডিজিজ গ্রো করে, এই সবগুলোকেই এখন বর্তমান পৃথিবী রোগের কারণ বা মৌলিক কারণ মনে করছে। কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান কয়েকশো বৎসর পূর্বে তিনি উল্লেখ করে গেছেন যে এই রোগগুলো বা ন্যাচারাল রোগগুলো তৈরির জন্য প্রথমে যে কারণটা, সেই কারণটা হচ্ছে এনার্জেটিক এবং ডাইনামিক। যতক্ষণ পর্যন্ত একটা এনার্জেটিক মেকানিজমে রোগীর শরীরে কোনো রোগের প্রভাবক বা রোগের এজেন্ট তার ইনফ্লুয়েন্স ট্রান্সমিশন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত রোগের সৃষ্টি হবে না। তো এর জন্য ডাইনামিক ইফেক্ট ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা জানাটা প্রত্যেক হোমিওপ্যাথিক ডাক্তারের জন্য কম্পালসারি বলা যায়। একজন মুসলিমের জন্য যেমন কিছু বিষয় কম্পালসারি থাকে, ফরজ থাকে, হোমিওপ্যাথিক ডেফিনেশন অনুসারে এই কনসেপ্টের যে জায়গাটা, এটা ক্লিয়ার হওয়া, অনুধাবন করা, এটাকে 100% পিওর জায়গা থেকে রিয়েলাইজেশন করা, এটা ওইরকম একটা জরুরি বিষয়। না হলে সে হোমিওপ্যাথিতে পিওর হোমিওপ্যাথি কখনোই করতে পারবে না। তার কনসেপ্টের ভেজালের কারণে তার প্র্যাকটিসে ভেজাল কাজ করবে। আচ্ছা, আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের যেই পয়েন্টটা উদাহরণ দিলাম, পরবর্তী যে পয়েন্টটা, দ্য গ্র্যাভিটেশনাল ইন্টারেকশনস কজেস ফেনোমেনা লাইক টাইডস এন্ড ওসিন ইন ওসিন। সমুদ্রে যে টাইডস বা জোয়ার ঘটে, ভাটা ঘটে, তো এখানে এই গ্র্যাভিটেশনাল ইন্টারেকশন কাজ করে। 4 নাম্বার যে পয়েন্ট আমরা এখান থেকে বের করব এই পাদটীকা থেকে, সেটা হচ্ছে দিস ফেনোমেনা অকার উইদাউট ভিজিবল মেকানিক্যাল কন্ট্রিভেন্সেস। যেটা অলরেডি আমরা আলোচনা করেছি যে এই ঘটনা ঘটে কোনো প্রকার দৃশ্যমান মেকানিক্যাল অ্যাকশন ছাড়া। টোটাল ব্যাপারটা হিডেন অ্যান্ড ডাইনামিক এবং অদৃশ্য। অথচ এই বিষয়টাকে আমরা অস্বীকার না করলেও হোমিওপ্যাথিক হিডেন অ্যাকশনকে আমরা অস্বীকার করছি। সবকিছু কি মেকানিক্যাল বা মেটেরিয়ালিস্টিক
ভাবে অ্যানালাইসিস করা যায় না, এই বিষয়টা বোঝানো স্যামুয়েল হ্যানিম্যানের উদ্দেশ্য। 5 নাম্বার যে পয়েন্ট, many natural events result from one substance acting on another. এরকম অনেকগুলো প্রাকৃতিক ঘটনা আছে যেই ব্যাপারগুলো কোনো একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে ইন্টারকানেক্টেড, ইন্টার রিলেটেড, ইন্টার ইনফ্লুয়েন্স করে। একটা বিষয় আরেকটা বিষয়কে, একটা পার্ট আরেকটা পার্টকে প্রভাবিত করে। কিন্তু এই প্রভাবের পরে, কাজের পরে কাজটাকে আমরা দেখতে পাই, মূল ঘটনা দেখতে পাই না। এই কথাটা হচ্ছে এই 11 এর পাদটীকার গতিময় প্রভাব কি এবং এর বিস্তারিত আলোচনার একটা অন্যতম কথা। যে পৃথিবীতে এমন উদাহরণ তো শুধু একটা না, শুধু হোমিওপ্যাথিক ঔষধের ব্যাপারটাতে আসলে আমরা চোখে দেখি না, ঔষধি বস্তু খুঁজে পাই না, কেমিক্যাল সাবস্টেন্স নাই, ঔষধ কোথায় কাজ করে তার ইনস্ট্রুমেন্টাল যান্ত্রিক পরীক্ষালব্ধ কোনো অবজারভেশন নাই। আমরা সেটাকে অস্বীকার করতে চাই বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব যারা, অথবা ইভেন আমরা হোমিওপ্যাথিস্ট যারা, আমাদেরও দেখা যায় অনেকেই যে যেখানে কোনো অণুপরমাণু সূক্ষ্ম কণা পাওয়া যায় না সেই মেডিসিন না দিয়ে ক্রুড মেডিসিন দিব। কেন দিব? কারণ ক্রুড মেডিসিনটাই হচ্ছে মেডিসিন আছে, এটা বোঝা যায়। ডাইনামিক বা পটেন্টাইজড মেডিসিন গুলোতে অণুপরমাণু নাই যেখানে, সেই মেডিসিন আমি দিয়ে কি করব? বা সেই মেডিসিন আমি দিলেও দেখা যায় কি তার প্রতি আমার আস্থা, বিশ্বাস, কনফিডেন্ট কম থাকে, এমন অনেকে আছেন। অথচ পৃথিবীতে এমন অসংখ্য বা অনেক উদাহরণ আছে যেগুলো এরকম অদৃশ্য ভাবেই ঘটে, অথচ সেগুলোকে আমরা অস্বীকারই করি না। সেগুলিকে অস্বীকার করা মানে পুরো পৃথিবীর বড় বড় মেকানিজমকে অস্বীকার করা। তো এই কথাটা বুঝাইতে গিয়ে স্যামুয়েল হ্যানিম্যান একটা পয়েন্ট এই অ্যাফোরিজমে বলেছেন, কালচার্ড ইন্ডিভিজুয়ালস ক্যান গ্রাস্প দিস কনসেপ্টস। আমি কিন্তু এই অ্যাফোরিজম থেকেই, এই পাদটীকা থেকেই পয়েন্ট আউট গুলো করেছি। কালচার্ড ইন্ডিভিজুয়ালস ক্যান গ্রাস্প দিস কনসেপ্টস থ্রু কম্পারিজন এন্ড ডিডাকশন। এখানে যে কথাটা বলা হয়েছে, যেই ব্যক্তি খুব মানে, এখানে কালচার্ড ইন্ডিভিজুয়াল বলতে এমন একজন ব্যক্তি বোঝানো হয়েছে যিনি সত্য গ্রহণের মানসিকতা লালন করেন, সবকিছুকে পরিশুদ্ধভাবে গ্রহণ করার অবজারভেশন ক্যাপাসিটি যারা আছে, অনুধাবন ক্ষমতা যারা আছে, মানসিকতা যারা আছে, যিনি সত্য গ্রহণ করতে চান এবং সত্য গ্রহণের মতো প্র্যাকটিস যারা আছে, সত্য গ্রহণের ইচ্ছা আছে কিন্তু প্র্যাকটিস নাই, তখনও দেখা যায় এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এইসব ব্যক্তি কেবলমাত্র এই জাতীয় ঘটনাগুলোকে খুব সহজেই বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন এবং গ্রহণ করতে পারেন। সুতরাং এটাও খুব সেন্সিটিভ একটা পয়েন্ট, যে পয়েন্টটা অর্গান অফ মেডিসিনের 11 নম্বর এফোরিজমের এই পাদটিকে এসেছে, যে কালচার্ড ইন্ডিভিজুয়াল ক্যান গ্রাস্প দিস কনসেপ্ট থ্রু কম্পারিজন, তুলনামূলক বিচার বিশ্লেষণের মাধ্যমে এবং পর্যালোচনার মাধ্যমে, ডিডাকশনের মাধ্যমে দেখা যায় কি সেই ব্যক্তি এই বিষয়গুলোকে গ্রহণ করতে পারবে। এবং এই তুলনামূলক বিচার বিশ্লেষণ করে হোমিওপ্যাথিক এই বিষয়টাকে তখন গ্রহণ করা তার জন্য সম্ভব হবে যদি ব্যক্তিটা ওইরকম কালচার্ড ইন্ডিভিজুয়াল হয় এবং যিনি ওইরকম পরিশুদ্ধ মানসিকতা লালন করেন সত্য গ্রহণের ব্যাপারে, প্র্যাকটিসিং মেন্টালিটি যারা আছে। এই পাদটীকা থেকে আমরা পরবর্তী যে পয়েন্ট পাবো, আপনারা পাদটীকা পড়লেই প্রতিটা কথা, আমার এই কথাগুলো আছে কিনা আপনারা জাস্টিফাই করতে পারবেন। পাদটীকা হয়তো অনেকেই আমরা পড়েছি, কিন্তু সাধারণত এই পাদটীকাটা আমার অবজারভেশন থেকে পাদটীকার গুরুত্ব অনুসারে যেভাবে পড়া উচিত সেভাবে পড়া হয় না। সাধারণত এই পাদটীকার গভীরতার জায়গাটাকে আমরা স্পর্শ না করে আমরা এড়িয়ে যেতে চাই। বলা হয়েছে আরেকটা পয়েন্টে, dynamic effects include the transmission of sickness and the action of medicine. ডাইনামিক ইফেক্টস বলতে এখানে যে বিষয়টাকে স্যামুয়েল হ্যানিম্যান ইঙ্গিত করেছেন, হোয়াট ইজ ডাইনামিক ইফেক্ট, বা অনুবাদে বলা হয়েছে গতিময় বল অথবা ডাইনামিক অ্যাকশন, ডাইনামিক মেকানিজম, আরো যত সমার্থক কাছাকাছি কথা আছে। এই ডাইনামিক ইফেক্টসটা দুই দিক থেকেই, আপনার রোগ সৃষ্টির
ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ঔষধের কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। হোমিওপ্যাথিক করার জন্য, পিওর হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য রোগের কনসেপ্ট, এজন্য ডাক্তার কেন্ট এক জায়গায় বলেছেন যে প্রচলিত প্র্যাকটিস অফ মেডিসিন, প্রচলিত অ্যানাটমি, প্রচলিত ফিজিওলজি সবগুলোতেই হোমিওপ্যাথির প্রকৃত জ্ঞানের জায়গার যথেষ্ট লেকিংস আছে। ইভেন আরেকটা জায়গায় বলেছেন এই প্রচলিত আধুনিক যত প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি আছে, এই বিষয়গুলোকে হোমিওপ্যাথিক ডাক্তারদের উপযুক্ত করে তৈরি করা উচিত, লেখা উচিত। কেন বলেছেন এই এই জায়গাটাও ডাক্তার কেন্ট, এটা কিন্তু আমার কথা না, ডাক্তার কেন্ট ওনার আরেকটা জায়গায় লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফিতে বলেছে যে এর কারণ হচ্ছে হোমিওপ্যাথি শেখার জন্য প্রধান যে জায়গা, সে প্রধান জায়গাটাই হচ্ছে ভাইটাল ফুডস ভিত্তিক শিক্ষা। রোগের সংজ্ঞা বলুন, ঔষধের সংজ্ঞা বলুন, প্যাথোলজি, ফিজিওলজি, প্রত্যেকটা জায়গায় জীবনী শক্তি ভিত্তিক রোগের ডেফিনেশন, রোগের আলোচনা আসতে হবে। এখন প্যাথোলজি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন কোথাও রোগের আলোচনায়, রোগের পর্যালোচনায়, রোগ সৃষ্টির কারণের সাথে জীবনী শক্তি বা ডাইনামিক এনার্জির কারণ, ডাইনামিক এনার্জির ইনফ্লুয়েন্স, এই বিষয়টার কিন্তু কোনো আলোচনার সংযুক্তি নাই। মানে হোমিওপ্যাথির প্রধান যে পার্ট, সেই পার্টটাই আসলে আমাদের প্রচলিত সাবজেক্ট গুলোতে না থাকার কারণে ডাক্তার কেন্ট বলেছেন যে এই সাবজেক্ট গুলো প্রকৃত হোমিওপ্যাথিক করার জন্য, প্রকৃত হোমিওপ্যাথিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এই সাবজেক্ট গুলোকে উপযুক্ত করে লেখা উচিত। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে প্রচলিত ধারার বিজ্ঞান থেকে আমরা আসলে পিওর হোমিওপ্যাথিক কনসেপ্ট কখনোই নিতে পারবো না। সেখান থেকে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবো, কিন্তু এর সাথে আমাদের পিওর ফিলোসফিক্যাল কনসেপ্ট সংযুক্ত করে আমাদেরকে স্টাডি করতে হবে। এখন এই যে পয়েন্টটা আমি বললাম যে ডাইনামিক ইফেক্টস, এই যে কথাটা, এটা রোগ সৃষ্টির সাথেও জড়িত, মেডিসিনের সাথেও জড়িত। রোগ সৃষ্টি শুধুমাত্র আমি একটা উপাদান কমে গেল, বেড়ে গেল, বডির কোনো বায়োকেমিস্ট্রির ডিসঅর্ডারের মাধ্যমে আমি রোগের ডেফিনেশন শিখলাম, অথচ ডাক্তার হেনিম্যান বলছে যে না, রোগটা আসলে আরো অনেক আগে সৃষ্টি হয় এবং সেই জায়গাটা হচ্ছে ডাইনামিক জায়গা, গতিশীল জায়গা। সেখান থেকে ডিসঅর্ডার তৈরি হয়, যাকে ভাইটাল ফোর্সের ডিসঅর্ডার বা ভাইটাল প্রিন্সিপালসের ডিসঅর্ডার বলা যায়। এবং এই জায়গাটা আক্রমণ করার জন্য, এই জায়গাটা অসুস্থ হওয়ার জন্য আরেকটা ডাইনামিক এজেন্টের প্রয়োজন হয় এবং ডাইনামিকলি ট্রান্সমিশন হয়, যে জায়গাগুলোকে যান্ত্রিকভাবে চিহ্নিত করা যায় না। এই এত কঠিন কথা বা দুর্বোধ্য কথা আসলে প্রয়োজনটা কি আমাদের? এটা কি আদৌ প্রয়োজন আছে হোমিওপ্যাথিক ডাক্তারদের, নাকি না বুঝলেও কোনো অসুবিধা নাই? বাস্তবতা হচ্ছে যে এই পয়েন্টগুলো না বোঝার কারণে, এই পাদটিকার মূল কথাগুলো না বোঝার কারণে বা কমপ্লিট হোমিওপ্যাথিক কনসেপ্ট না বোঝার কারণেই কিন্তু আজকাল আমরা ডাইনামিক মেডিসিন থেকে দূরে গিয়ে কেমিক্যাল মেডিসিন দিচ্ছি, মাদার টিংচার দিচ্ছি বেশি বেশি করে, কম্বাইন্ড মেডিসিন দিচ্ছি বেশি বেশি করে। আমরা যেখানে ডাইনামিক মেডিসিন দিয়ে আমাদের চিকিৎসা চলে, সেখানে আমরা কেমিক্যাল মেডিসিনের উপর ডিপেন্ড করছি। যেখানে কমপ্লিট পেশেন্টকে আমরা অ্যানালাইসিস করব ইন এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ডিজিজড পার্সন হিসেবে, আমরা একটা রোগীর জন্য 5টা মেডিসিন দিচ্ছি প্রচলিত ধারার কনসেপ্টের প্রভাব হওয়ার কারণে। আমরা যদি আমাদের কনসেপ্ট থেকে প্রভাবিত হতাম, তাহলে টোটাল একজন ব্যক্তিকে 10টা রোগের ডেফিনিশনে 10টা মেডিসিন না দিয়ে একটা মেডিসিন দিতাম, যে টোটাল মানে রোগীর 10টা প্যাথোলজি থাকতে পারে কিন্তু ডাইনামিক ইউনিক ইউনিট একটাই। তো এখানে আরো অনেক ব্যাপার আছে, যার কারণে এই সাবজেক্টটা আসলেই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো না বোঝার কারণে আমাদের মিসলিডিং হচ্ছে, আমাদের মেল প্র্যাকটিস হচ্ছে। আমাদের মেল প্র্যাকটিসের প্রধান কারণ এগুলো। তারপর যে পয়েন্টটা এখানে আসছে, ম্যাগনেটিক এনার্জি ইজ ইনভিজিবল বাট ক্যান ইনফ্লুয়েন্স অবজেক্টস এট এ ডিস্টেন্স। এই কি বলে, এই পাদটিকাতেই একটা জায়গায় স্যামুয়েল হেনিম্যান চুম্বক শক্তির উদাহরণ দিয়েছেন, ম্যাগনেটিক অ্যাট্রাকশনের উদাহরণ দিয়েছেন, ম্যাগনেটিক ফিল্ডের উদাহরণ দিয়েছেন। চুম্বক শক্তি যে বলয় তৈরি করে, চুম্বক যে বলয় তৈরি করে, সেই উদাহরণ দিয়েছেন।
এবং চুম্বক যে আরেকটা চৌম্বক পদার্থ বা ধাতব পদার্থকে আকর্ষণ করে, বা দুইটা চুম্বক একটা আরেকটাকে আকর্ষণ করে, একটা আরেকটাকে সমমেরু হলে বিকর্ষণ করে, বিপরীত মেরু হলে আকর্ষণ করে। এই উদাহরণটা এই পাদটিকে নিয়ে এসেছেন। এই উদাহরণে এই পাদটিকে আনার উদ্দেশ্য কি? এই উদাহরণের মাধ্যমে স্যামুয়েল হ্যানিম্যান এখানে বুঝিয়েছেন এবং আলোচনায় নিয়ে এসেছেন যে একটা চুম্বক যেমন একটা ধাতব পদার্থকে ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, যে মেকানিজম ঘটে, হোমিওপ্যাথিক ঔষধের মেকানিজমটা সেম ভাবে আমরা গ্রহণ করতে পারি এবং সেখানে সেম মেকানিজম ঘটে। চুম্বক ধাতব পদার্থকে আকর্ষণ করার জন্য দৃশ্যমান কোনো বস্তু, দৃশ্যমান কোনো কম্পোজিশন বা দৃশ্যমান কোনো কেমিক্যাল অ্যাকশন রিঅ্যাকশন আমরা চোখে দেখি না, কোনো যান্ত্রিক উপায়ে চিহ্নিত করা যায় না, বা চুম্বকের নিজস্ব কোনো অণু পরমাণু বা ক্ষুদ্র কণার হ্রাস বৃদ্ধি সেখানে ঘটে না, ওজন ভরের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। একইভাবে হোমিওপ্যাথিক ওষুধগুলো কাজ করতে সক্ষম। এই ব্যাপারটা হয়তো হোমিওপ্যাথিক ডাক্তাররা হঠাৎ করে আকাশ থেকে পড়বে যে এটা কি করে সম্ভব। হোমিওপ্যাথিক ওষুধ তো কি বলে হোমিওপ্যাথিক ওষুধ তো স্পর্শ করতে হয়, টাচ করতে হয়, মুখে দিতে হয়, কিন্তু এই কথাটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের কাছে অন্তত মানে আশ্চর্য বা অবাক করার বিষয় না। কারণ অন্তত আমরা এই আমাদের গ্রুপে বলতে এখানে আমরা যারা আমাদের রিসার্চ টিম নিয়ে যারা কাজ করছি যে কয়েকজন, আমাদের কাছে এটা ক্লিয়ার যে হোমিওপ্যাথিক ওষুধ চুম্বকের মতোই দূর থেকে কাজ করতে পারে। হোমিওপ্যাথিক ওষুধ চুম্বকের মতোই কোনো প্রকার প্রকার টাচ ছাড়া আনটাচেবল ওয়েতে কাজ করার সক্ষমতা রাখে। হোমিওপ্যাথিক ঔষধের উদাহরণ দিতে গিয়ে, হোমিওপ্যাথিক ঔষধের অ্যাকশন বা মেকানিজমের উদাহরণ দিতে গিয়ে স্যামুয়েল হ্যানিম্যান ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক অ্যাট্রাকশনের উদাহরণ দিয়েছেন। বিষয়টাকে প্র্যাকটিক্যালি কিন্তু আসলে নেওয়া যায় না, সাধারণ সেন্স কিন্তু নেওয়া যাচ্ছে না, যেটা কি করে সম্ভব। কোথায় চুম্বক, কোথায় হোমিওপ্যাথিক ওষুধ? কোথায় চুম্বক একটা ধাতব পদার্থকে কোনো প্রকার টাচ ছাড়া আকর্ষণ করে, কোনো প্রকার কেমিক্যাল কম্পোজিশনের আদান প্রদান ছাড়া আকর্ষণ করে। হোমিওপ্যাথিক ওষুধে তো এটা সম্ভব না। হোমিওপ্যাথিক ওষুধ তো আমরা যখন রুগীকে দিচ্ছি, ঔষধের ফাইল থেকে ঔষধ কমছে, ঔষধের পরিমাণ কমতেছে, ঔষধের অনুপরমাণু রুগীর বডিতে যাচ্ছে এবং ঔষধটার কি বলে একদম সরাসরি সংস্পর্শে যাওয়ার পরে মেডিসিন কাজ করছে, তাহলে চুম্বকের সাথে এটার মিল কোথায়? স্যামুয়েল হ্যানিম্যান কি তাহলে মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন? নাকি হোমিওপ্যাথিক ঔষধ বা চুম্বকের সাথে যে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ, এর আসলে কোনো লজিক্যাল গ্রহণযোগ্যতা নাই? বাস্তবতা হচ্ছে লজিক্যাল গ্রহণযোগ্যতা 100% আছে এবং এতে কোনো প্রকার মিনিমাম কোনো কনফিউশন বা মিনিমাম কোনো ডাউট নাই। আমরা যারা রিমোট হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার যে হোমিওপ্যাথিক ওষুধ আসলেই এরকম, এর ডাইনামিক ইনফ্লুয়েন্স আছে, এর এরকম কি বলে রিমোট অ্যাকশন মেকানিজম আছে, এবং কোনো প্রকার কেমিক্যাল ইন্টারাকশন ছাড়াই হোমিওপ্যাথিক ওষুধগুলো জীবনী শক্তির স্তরে, ভাইটাল ফোর্সের স্তরে তার ক্ষমতার আদান প্রদান করতে পারে। এটাই চূড়ান্ত সত্য। এটা অন্তত আমরা যারা রিমোট হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি, আমাদের এই সিস্টেমের প্রথম পরিচয় ছিল আফজাল ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিস্টেম, কিন্তু পরবর্তীতে আমরা রিমোট হোমিওপ্যাথি বা কোয়ান্টাম অ্যাপ্লিকেশন সিস্টেম অফ হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিন এই নামে আমরা কাজ করছি। তো এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার যে আসলে হোমিওপ্যাথিক ওষুধ ম্যাগনেটিক ফোর্সের মতোই কাজ করতে সক্ষম। এখন অন্তত আমাদের এই সিস্টেমের সাথে আপনারা যারা পরিচিত না, আমাদের এই সিস্টেমের বিষয়টা আপনাদের জানাটা জরুরিও না, কিন্তু এটাই সত্য যে এই ব্যাপারটা হোমিওপ্যাথিতে ঘটে। এর উদাহরণের জন্য আপনারাও আপনাদের মতো করে প্র্যাকটিস, যেভাবে অর্গানন ভিত্তিক প্র্যাকটিস করছেন সেখান থেকেও নেওয়া যায়, এবং এই কনসেপ্টটাতে ক্লিয়ার থাকা জরুরি। যেমন আমরা যখন সন্তান অসুস্থ হয়, সন্তান মায়ের বুকের দুধ খায়, সেই মাকে আমরা ওষুধ দিচ্ছি, মা জাস্ট সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে, সেই সন্তানের উপর ওষুধ কাজ করছে। মাকে ওষুধ দেওয়ার পরে ঔষধ যখন পেটে যায়, সেটা প্রস্রাব পায়খানার মধ্য দিয়ে ঔষধ বের হয়ে যাবে, বা ঔষধের অ্যাকশন তার বডিতে যখন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, সে ঔষধের অস্তিত্ব আর থাকবে না। কিন্তু বুকের দুধ পান করছে সন্তান, সে সন্তান উপকৃত হচ্ছে। এটা ডাইনামিক অ্যাকশন ছাড়া মাকে ওষুধ দিলে সন্তানের উপর ওষুধ কাজ করবে, এই যুক্তি ডাইনামিকের মানে ডাইনামিক সেন্স যদি আপনি না নেন,
কোনো কেমিক্যাল কম্পোজিশনের সেন্স যদি আপনি নিতে চান তাহলে কখনোই এখানে মিলাতে পারবেন না। কোনো কেমিক্যাল কম্পোজিশন আমি একজন মাকে দিলাম, সেখানে রাসায়নিক উপাদান যেটা দিলাম সেই রাসায়নিক উপাদানটা তো বডিতে যাওয়ার পরে সেটার মানে ক্রিয়া বিক্রিয়ার কারণে তার গঠন সবকিছুই অন্যদিকে চলে যাবে। তো এটা পরবর্তীতে তার অস্তিত্বই থাকবে না। সুতরাং এখানে কেমিক্যাল কম্পোজিশন সন্তানের ভিতরে যাচ্ছে এমনটা ভাবার কোনো সুযোগ নাই। ডাইনামিক ইনফ্লুয়েন্সটা সন্তানের ভিতরে যাচ্ছে, যার কারণে মাকে ওষুধ দিলে দুগ্ধ পায়ে সন্তানের উপর কাজ করছে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে বাস্তবিক অর্থে হোমিওপ্যাথিক ঔষধ যখন পটেন্টাইজড করা হয় ক্রুড মেডিসিন থেকে, মাদার টিংচার থেকে, রুট মেডিসিন থেকে, স্থূল মেডিসিন থেকে, যখন নির্দিষ্ট নিয়মে পটেন্টাইজ করা হয়, সূক্ষ্ম করা হয়, ডাইনামাইজড করা হয়, সাক্কাশন করা হয়, এই পটেন্টাইজ করার একটা পর্যায়ে গিয়ে সেটা M1 M2 M3 তে যেতে পারে অথবা 30-201 এ যেতে পারে। একটা পর্যায়ে কিন্তু সেখানে ঔষধের মূল ভেষজের কোনো অস্তিত্বই আর থাকে না। তারপর ঔষধটা কাজ করছে, কেন কাজ করছে? সেখানে ডাইনামিক একটা ফিল্ড তৈরি হয়, ডাইনামিক মেকানিজম ফলো করে, ডাইনামিক ফিল্ড ওয়ে ফলো করে রোগীর বডিতে, রোগীর ভাইটাল ফোর্স লেভেলে কাজ করে। আধুনিক বিজ্ঞান হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে গ্রহণ করছেন না বা গ্রহণ করতে অস্বীকার করছেন, বা গ্রহণের ক্ষেত্রে তাদের কাছে মনে হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা এটা আনসাইন্টিফিক, অগ্রহণযোগ্য। এর অন্যতম কারণ এরা ব্যাখ্যা করছেন যে হোমিওপ্যাথিক ঔষধে ভেষজের, মূল ভেষজের কোনো অণুপরমাণু, কোনো মিনিমাম কণা খুঁজে পাওয়া যায় না। এটাকে সূক্ষ্ম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে আরএস বা স্পিরিট ছাড়া আর কিছু থাকে না, পানি ছাড়া আর কিছু থাকে না। যার কারণে হোমিওপ্যাথিক ঔষধের কাজকে তারা অস্বীকার করছেন, এবং যদি কোনো কাজ করেও থাকেন সেই কাজটাকে তারা প্লাসিবো ইফেক্ট বলছেন। এখান থেকেও বোঝা যায় যারা বিজ্ঞানী তারা কিন্তু ঠিক এই জায়গা থেকে যে তাদের পরীক্ষায়, তাদের অবজারভেশনে, তাদের অ্যানালাইসিস থেকে এটা নিশ্চিত হয়েছেন যে হোমিওপ্যাথিক পটেন্টাইজ মেডিসিনে আসলে কেমিক্যাল কম্পোজিশন নাই। এটা কিন্তু তাদের এই কথার মানে এই হোমিওপ্যাথিকে গ্রহণ না করার অন্যতম কারণ এটা, যে হোমিওপ্যাথিক ঔষধে কোনো রাসায়নিক উপাদান নাই, কোনো ভেষজের কোনো কেমিক্যাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থাকে না, কোনো কিছুই থাকে না। ডাইনামাইজড মেডিসিনে গিয়ে সেখানে পানি পাওয়া যায়, আরএস পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। তাহলে আমাদের ওষুধগুলো এখন আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে আমাদের কাছে এটা ক্লিয়ার যে হোমিওপ্যাথিক ওষুধ ডাইনামিক মেডিসিন গুলো 30, 200, 1000, 10,000 সেই মেডিসিন গুলো যখন আমরা রোগীকে প্রয়োগ করি তখন তা রোগ ভালো করে, রোগীর বডিতে কাজ করে, তা এগ্রাভেশন তৈরি করে, তা এমিলিউরেশন তৈরি করে, তা এলিমিনেশন তৈরি করে, তা হচ্ছে হেডিংস ল মেনটেন করে কাজ করে। এই যে ব্যাপারগুলো আমাদের অবজারভেশন থেকে প্রমাণিত যে আমাদের ওষুধগুলো কাজ করে। এখন কাজ করে এটা আমাদের অবজারভেশন, আর বৈজ্ঞানিক অবজারভেশন কি হোমিওপ্যাথিক ওষুধে আসলে কোনো রাসায়নিক উপাদানের মিনিমাম কোনো অস্তিত্ব নাই। কেবল অত্যাধুনিক যান্ত্রিক উপায়েও হোমিওপ্যাথিক ঔষধে কোনো রাসায়নিক উপাদান এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই বা কম্পোজিশন খুঁজে পাওয়া যায় নাই। তার অর্থ কি দাঁড়ালো? যে হোমিওপ্যাথিক ওষুধ যদি কাজ করে আমরা এটা স্বীকার করি, তাহলে তার অর্থ হলো যে হোমিওপ্যাথিক ওষুধটা কাজ করে ডাইনামিক অ্যাকশনের রাস্তা ধরে। এখানে কেমিক্যাল কম্পোজিশন নাই, কোনো অস্তিত্বই অনুপরমাণু নাই, যেটা পদার্থ বা রসায়ন বিজ্ঞানের বিশ্লেষণ অনুসারে তারা দাবি করছেন। এখন আমাদের কাছে এটা প্রমাণিত যে ওষুধ কাজ করে, সুতরাং এটার কাজটা করে ডাইনামিক ওয়েতে, এখানে কোনো কেমিক্যাল মেকানিজম ফলো করে কাজ করে না। এই কথাটাই আমরা এই যে ম্যাগনেটিক ফোর্সের উদাহরণ স্যামুয়েল হ্যানিম্যান নিয়ে এসেছেন তার সাথে আমরা সমন্বয় করতে পারি। সুতরাং আমাদের এই রিমোট সিস্টেমে হোমিওপ্যাথির যে কনসেপ্ট এটা বোঝাটা জরুরি না, যেটা আমি আমাদের এই আলোচনায় সংযুক্ত করেছি এটা ক্লিয়ার করার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেক হোমিওপ্যাথি এই ব্যাপারগুলো চিন্তা করলে এভাবে বুঝতে পারি। আরেকটা পয়েন্ট, হোমিওপ্যাথিক ওষুধ যে ডাইনামিক উপায়ে কাজ করে, হোমিওপ্যাথিক ঔষধ যখন অ্যাগ্রাভেশন করে অর্গান অফ মেডিসিনের সূত্র অনুসারে, সে অ্যাগ্রাভেশন রোধ করার জন্য, অ্যাগ্রাভেশনকে কমানোর জন্য, অ্যাগ্রাভেশনকে মিনিমাইজ করার জন্য অর্গান অফ মেডিসিনে যে নির্দেশনা দেওয়া আছে, 2টা নির্দেশনা দেওয়া আছে। একটা নির্দেশনা হচ্ছে যে ঔষধ আমি ধরুন M3 প্রয়োগ করলাম, M3 বা M2 প্রয়োগ করলাম, অ্যাগ্রাভেশন হলো সে M3-র 1 চামচ 1 কাপ পানিতে আমি মিক্স করব, তারপর সেখান থেকে 1 চামচ পরিমাণ আমি রুগীকে সেবন করাবো। আবারও অ্যাগ্রাভেশন করলো, সেই 1 কাপ থেকে 2য় কাপ তৈরি করব, আবারও অ্যাগ্রাভেশন করলো, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম,
একটা পর্যায়ে সেমেল হেনিম্যান আর বলেন নাই, কিন্তু যতক্ষণ অ্যাগ্রাভেশন করবে ততক্ষণ পর্যন্ত আপনি কাপিং করে করে প্রথম কাপ থেকে দ্বিতীয় কাপ, দ্বিতীয় থেকে তৃতীয়, এভাবে আপনি 100 কাপে যেতে পারবেন। ইভেন ডাক্তার শারফুল আলম স্যার, যাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহ তাআলা ওনাকে উত্তম পুরস্কার দান করুন সেটা আমি চাচ্ছি, উনি আমার একজন প্রিয় হোমিওপ্যাথির দর্শন ভিত্তিক টিচার, দর্শনের টিচার। উনি ওনার যেই প্র্যাকটিসটা ছিল শেষ সময়টাতে, উনি বলেছেন, আফজাল, আমি কোনো কোনো মেডিসিন 10,000 বার পরিমাণ ঔষধকে আমি মিনিমাইজ করেছি। 10,000 কি আরো বেশি, অসংখ্য। কোনো কোনো মেডিসিন 1,000 বার, 2,000 বার, 5,000 বার, 10,000 বারও আমি মিনিমাইজ করে, কাপিং এর মতো করে মিনিমাইজ করে করে তারপর ওষুধ প্রয়োগ করেছি, তারপর ওষুধ কাজ করেছে। এখন বলুন, যেখানে ঔষধ পটেন্টাইজ করার প্রথম ধাপেই M3 তে চলে গেলে, M1 বা M2 তে চলে গেলে প্রথম স্টেজেই কাপিং ছাড়াই সেখানে কোনো কম্পোজিশন থাকে না, সেই ঔষধটাকে আবার কাপিং করার মতো করে একবার, দুইবার, তিনবার, 100 বার, 200 বার, 1,000 বার, 10,000 বার যদি কাপিং করা হয়, তারপরও যদি সেই মেডিসিনটা কাজ করে, সেখানে আসলে থাকেটা কি? এটাকে নেহায়েত ডাক্তার শারফুল আলম স্যার, আমার প্রিয় শিক্ষক, উনি প্রায় বলতেন যে হোমিওপ্যাথি বোঝার জন্য কখনো কখনো বাহিরের মানুষের দৃষ্টিভঙ্গিতে পাগল হওয়া লাগবে। মানে আপনাকে, যারা হোমিওপ্যাথি বুঝবে না, যারা বস্তুবাদী চিন্তার মানুষ, যারা মেটেরিয়ালিস্টিক পার্সন, তারা আপনাকে রীতিমতো পাগল বলবে যে এটা কি করে সম্ভব, এটা তো পাগলামি ছাড়া কিছু না। এবং বাস্তবতায় আধুনিক বিজ্ঞান, যার উপর আমরা বেশি ডিপেন্ড করতে চাই, তারা কিন্তু হোমিওপ্যাথদেরকে এই কারণে মানে গ্রহণ করে না, অগ্রহণযোগ্য মনে করে। তাদের দৃষ্টিভঙ্গিতে হোমিওপ্যাথিক প্র্যাকটিস যারা করেন তারা আসলে পাগলের মতোই। কারণ যেখানে কোনো কিছুর অস্তিত্ব নাই তা নিয়ে কাজ করছি আমরা, ক্রনিক ডিজিজে, জটিল ব্যাধিতে, যে ব্যাধিগুলো বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা করে ব্যর্থ হচ্ছে, সেই ব্যাধিগুলো নিয়ে আমরা দাবি করছি যে সেই ব্যাধিগুলোতে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে, রোগ ভালো করে। তাহলে আপনি সবাইকে সন্তুষ্ট করবেন কিভাবে? আপনার কনসেপ্ট আপনি গ্রহণ করে আধুনিক বিজ্ঞান গ্রহণ করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু আধুনিক বিজ্ঞান গ্রহণ করলে আপনার কনসেপ্টটাকে যদি বাদ দিতে হয়, সেই জায়গাটাকে অবশ্যই বাদ দিয়ে আধুনিক বিজ্ঞান গ্রহণ করতে হবে। এই জায়গাগুলো দর্শনের মৌলিক শিক্ষা, ফান্ডামেন্টাল শিক্ষা। আপনি কতটুকু আধুনিক বিজ্ঞান থেকে উপকৃত হবেন, কতটুকু আধুনিক বিজ্ঞানকে আপনি কাজে লাগাবেন, ইউটিলাইজেশন করবেন, তা অবশ্যই আপনার ফিলোসফির মাধ্যমে নির্ধারণ করতে হবে। তাদের মাধ্যমে আপনার ফিলোসফি যদি নির্ধারণ করতে চান, তাহলে আপনি পিওর হোমিওপ্যাথি কখনোই করতে পারবেন না, যেটা এখন বর্তমান পৃথিবীর অনেক হোমিওপ্যাথ বা অনেক হোমিওপ্যাথিক ঔষধ কোম্পানিগুলো আমাদের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, যে আধুনিক বিজ্ঞান বলছে এটা, সুতরাং তুমি একসাথে 5টা মেডিসিন দাও, ক্রুড মেডিসিন দাও, 4টা মেডিসিন দাও, 10টা মেডিসিন দাও, কোনো অসুবিধা নাই। কারণ কি? কারণ আমি দর্শন দ্বারা পরিচালিত না হয়ে, হোমিওপ্যাথিক কনসেপ্ট দ্বারা পরিচালিত না হয়ে, আমি পরিচালিত হচ্ছি আধুনিক বিজ্ঞান দ্বারা, এবং আধুনিক বিজ্ঞান দ্বারা আমার হোমিওপ্যাথিক ফিলোসফিকে কি বলে, বিকলাঙ্গ করছি, কলুষিত করছি, বিকৃত করছি। তো এরকম আরো অনেকগুলো পয়েন্ট এই পাদটীকায় নিয়ে এসেছেন বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান, যেগুলো বোঝা, অনুধাবন করা, যেগুলো রিয়েলাইজ করে হোমিওপ্যাথি প্র্যাকটিস করা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। যেহেতু অ্যাফোরিজমের পাদটীকাটা যথেষ্ট বড় এবং অনেক ক্রিটিক্যাল এবং অনেক আলোচনার বিষয়, প্রয়োজনে আমরা এর পরবর্তী আরেকটা আলোচনা রাখতে পারি। আজকের আলোচনায় আমি 11 নম্বর অ্যাফোরিজমের, অর্গানন অফ মেডিসিনের 11 অ্যাফোরিজমের পাদটীকার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হোমিওপ্যাথিস্ট আফজাল ইসলাম ভাইকে, অত্যন্ত সহজ, প্রাণবন্ত এবং সুন্দর করে অর্গানন অফ মেডিসিনের অ্যাফোরিজম 11 পাদটীকা উপস্থাপন করার জন্য। আমরা আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। নিশ্চয়ই পরবর্তীতে আমরা ধারাবাহিক আলোচনায় অন্য অ্যাফোরিজম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।